বাশার আল আসাদকে হাঁটানোর সাথে সাথেই সিরিয়ার রাজধানী দামেস্কের ভয়ঙ্কর এক জেল থেকে বন্দীদের বের করে এনেছে বিদ্রোহীরা। সেসব বন্দীদের মধ্যে অনেকেই ভাবছেন সাদ্দাম হুসাইন তাদেরকে হাফিজ আল আসাদ থেকে মুক্ত করছে, অর্থাৎ তারা জানেই না বহু আগেই হাফিজ আল আসাদ মারা গেছে, সাদ্দাম হুসাইনকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। অর্থাৎ পুরো পৃথিবী থেকে এইসব বন্দীদের বিচ্ছিন্ন করে রেখেছিল আসাদ পরিবার। এই যুগের ফেরাউন হিসেবে খ্যাত হাফিজ আল আসাদের যোগ্য উত্তরসূরি বাশার আল আসাদের হাতে লেগে আছে লাখো সুন্নি মুসলিমদের রক্ত। তার ভয়ে সিরিয়া থেকে পালাতে গিয়ে সাগরে ডুবে যেতে হয়েছে হাজার সাধারণ নাগরিকদের। অবশেষে এই জালিমেরও পতন হয়েছে। দামেস্কের মসজিদে ৮ তারিখ ফজরের নামাজের পর হয়েছে ঈদের মতো উৎসব। তবে সিরিয়ার বিদ্রোহীদের এই বিজয়ে আরো জটিল পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের রাজনীতি, যেখানে এই পরিস্থিতিতে নিশ্চিতভাবে এগিয়ে গিয়েছে ইসরায়েল। ইতিমধ্যে সিরিয়ার সীমান্তে ইসরায়েলি ট্যাঙ্ক ঢুকে যাবার খবর পাওয়া যাচ্ছে। এমনকি সিরিয়ার ভবিষ্যৎ এখন কোন পথে যাবে সেটাও ধারণা করা যাচ্ছে না, কারণ এই বিদ্রোহে আছে অনেক সশস্ত্র অংশীদার। বাশার আল আসাদের পালিয়ে যাওয়া এবং সিরিয়ার সাম্প্রতিক পরিস্থিতি জানাবো ট্রেন্ডস নাও এর আজকের এক্সক্লুসিভ আয়োজনে। ২ যুগ ধরে সিরিয়া শাসন করছেন বাশার আল আসাদ। যদি তার বাবা হাফিজ আল আসাদের শাসনামল যোগ করা হয়, তবে ৫৪ বছর সিরিয়ার সিংহাসনে বসেছিল এই স্বৈরাচারী পরিবার, যাদের ছিল রাশিয়া, ইরানের মতো শক্তিশালী বন্ধু দেশ। অথচ বিদ্রোহী গোষ্ঠীর মাত্র ১১ দিনের আক্রমণে সিরিয়া ছেড়ে পালালেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ, যাকে সিরিয়ার সাধারণ জনগণ রক্তক্ষেক উপাধি দিয়েছিল। সেই বাশারের মসনদ তছনছ হয়ে গিয়েছে ৮ ডিসেম্বর। টানা ১৩ বছর ধরে চলা গৃহযুদ্ধে সিরিয়ার ৫ লাখের বেশি মানুষ নিহত হয়েছে, উদ্বাস্ত হয়েছে দেশটির প্রায় অর্ধেক মানুষ। ইতিহাসের সবচেয়ে করুণ মানবিক সংকট শুরু হয় সিরিয়ায়। এত কিছুর পরও আসাদ তার সিংহাসন টিকিয়ে রাখার জন্য সব চক্রান্তই চালিয়ে যান। আসাদের পাশে সব সময় ছিল মিত্র ইরান ও রাশিয়া। লেবাননের হিজবুল্লাহ আসাদকে যোদ্ধা দিয়ে সহায়তা করেছে, যার ফলে বাশারের বিরুদ্ধে ছিল আমেরিকা ও ইসরায়েল। এর পাশাপাশি বেসামরিক মানুষের নির্বিচার মৃত্যু, ২০১৪ সালের সাজানো নির্বাচন, বেসামরিক মানুষের উপর রাসায়নিক অস্ত্রের ব্যবহার সহ বিভিন্ন কারণে বাশার আল আসাদের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছিল। অবশেষে তার পতনের মধ্য দিয়ে স্বৈরাচারের অবসান ঘটেছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ থেকে পালানোর ফলে সিরিয়া এখন মুক্ত। সিরিয়ার বিদ্রোহীদের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। রোববার এক বিবৃতিতে বিদ্রোহীরা সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পতনের ঘোষণা দেন। বিবৃতিতে বলা হয়, জালিম শাসক বাশার আল আসাদ পালিয়েছেন। বিদ্রোহীরা বলেন, তারা দামেস্ককে জালিম বাশার আল আসাদের হাত থেকে মুক্ত ঘোষণা করছেন। বাশার আল আসাদ পরিবারের অর্ধ শতাব্দীর শাসনামলে যারা বাস্তুচ্যুত হয়েছেন বা কারাবন্দী হয়েছেন, তারা এখন নিজ নিজ ঘরে ফিরতে পারবেন। এটি হবে একটি নতুন সিরিয়া, যেখানে সবাই শান্তিতে বসবাস করবেন। এই সিরিয়ায় ন্যায় বিচারের জয় হবে। বিভিন্ন ভিডিওতে দেখা যায় উমাইদা স্কোয়ারে জোরে গান বাজানো হচ্ছে এবং নাগরিকরা পরিত্যক্ত ট্যাঙ্কের চারপাশে নাচছেন। ট্যাঙ্কগুলো সেনাবাহিনীর সদস্যরা ফেলে রেখে চলে গেছেন। এর মধ্যে ১৯৭০-এর দশকে শুরু হওয়া আসাদের পরিবারের ৫৪ বছরের স্বৈর শাসনের সমাপ্তি ঘটেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি একাধিক কারণের ফল। আসাদের মিত্র ইরান ও রাশিয়া বৈশ্বিক ঘটনাবলীর চাপে দুর্বল ও মনোযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া দেশের ৯০% মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে এবং অনেকেই উদ্বাস্তু শিবিরে মানবেতর জীবনযাপন করছে। সিরিয়ায় আসাদ পরিবারের শাসনে শুরু হয় ১৯৭০ সালে হাফিজ আল আসাদের ক্ষমতা গ্রহণের মাধ্যমে। ৫৪ বছর ধরে এই পরিবার দেশটির রাজনীতিতে একক আধিপত্য ধরে রেখেছে। তাদের শাসনামলে চিহ্নিত হয়েছে গৃহযুদ্ধ, গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য। হাফিজ আল আসাদ ১৯৭০ সালে একটি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। তিনি সিরিয়ার বাথ পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এবং সামরিক বাহিনীতে তার শক্তিশালী অবস্থানের কারণে ক্ষমতা পাকাপোক্ত করেন। তার শাসন ছিল কেন্দ্রীয়করণ এবং কঠোর নিয়ন্ত্রণের প্রতীক। ১৯৮২ সালে হামা শহরে মুসলিম ব্রাদারহুডের বিদ্রোহ দমনে তার আদেশে যে গণহত্যা চালানো হয়, তাতে ১০ থেকে ২০ হাজার মানুষ নিহত হয়। এই ঘটনা তার শাসনের এক আলো অধ্যায় হিসেবে ইতিহাসে লিখা রয়েছে। ১৯৬৫ সালে দামেস্কে জন্মগ্রহণ করা বাশার আল আসাদ হাফিজ আল আসাদের দ্বিতীয় সন্তান। বড় ভাই বাসিল আল আসাদ ছিলেন পরিবারের রাজনৈতিক উত্তরাধিকার। বাশার রাজনীতির বাইরে থেকে লন্ডনে চোখের ডাক্তার হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং মূলত চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন। তবে ১৯৯৪ সালে বড় ভাই বাসিলের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর বাশার পরিবারের দায়িত্ব নিতে বাধ্য হন। বাবার নির্দেশে তিনি সেনাবাহিনীতে যোগ দেন এবং রাজনীতির প্রশিক্ষণ নিতে শুরু করেন। ২০০০ সালে তার বাবা হাফিজ আল আসাদের মৃত্যুর পর মাত্র ৩৪ বছর বয়সে বাশার সিরিয়ার প্রেসিডেন্ট হন। সেই সময় তাকে তরুণ এবং সংস্কারপন্থী নেতা হিসেবে দেখা হয়েছিল। সিরিয়ার জনগণ আশাবাদী ছিলেন তিনি দেশের অর্থনীতি ও রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবেন। কিন্তু ক্ষমতায় আসার পর বাশার দ্রুতই তার পিতার শাসন কাঠামোকে আরো কঠোর করে তোলেন। রাজনৈতিক বিরোধীর দমন, মিডিয়া নিয়ন্ত্রণ এবং সেনাবাহিনীর মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করার জন্য তিনি সমালোচিত হন। অবশেষে দেশ ছেড়ে পালিয়ে যাবার মধ্য দিয়ে তার ২ যুগের শাসনের অবসান ঘটে। এদিকে বাশার আল আসাদ চলে যাবার পর সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালানি বলেছেন, তিনি দামেস্কে অবস্থান করছেন এবং জনগণের জন্য যা ভালো তা করতে সহায়তা করতে প্রস্তুত। তিনি আরো বলেন, সিরিয়া একটি স্বাভাবিক দেশ হতে পারে যা তার প্রতিবেশী দেশগুলো এবং বিশ্বের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে পারে। দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত। আল জালালি আরো বলেন, তিনি বিদ্রোহী কমান্ডার আবু মোহাম্মদ আল জোলানির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। তাদের আলোচনায় ক্ষমতা হস্তান্তর অন্তর্বর্তী সময় নিয়ে কথা হয়েছে। তিনি বিরোধীদের প্রতি হাত বাড়িয়ে দিচ্ছেন, যারা তাদের হাত বাড়িয়ে দিয়েছেন, এবং নিশ্চিত করছেন যে তারা এই দেশের কারো ক্ষতি করবেন না। এদিকে বিদ্রোহীদের আক্রমণের প্রতিক্রিয়ায় সিরিয়ার মাটিতে সামরিক উপস্থিতি বাড়িয়ে তোলার ঘোষণা দিয়েছে ইসরায়েল। এখন
এখন জানা যাচ্ছে ইসরায়েলের কয়েকটি ট্যাঙ্ক সিরিয়া সীমান্তের বেড়া অতিক্রম করেছে। 1974 সালের পর এই প্রথম তারা সিরিয়া সীমান্ত অতিক্রম করল। ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিভের প্রতিবেদনে বলা হয়েছে এই পদক্ষেপটি মূলত সিরিয়া সেনাবাহিনী বা সাধারণ মানুষের ইসরায়েলি ভূখণ্ডের দিকে এগিয়ে আসা প্রতিরোধ করতেই নেওয়া হয়েছে। অন্যদিকে আসাদের পতনের খবর ছড়িয়ে পড়ার পর মানুষজন সীমান্তে জড়ো হচ্ছে। তারা অপেক্ষা করছেন কখন সীমান্ত খুলে দেওয়া হবে, তারা নিজ নিজ বাড়িতে ফিরতে পারবে। তাদের মধ্যে অনেকেই দামেস্কের আশেপাশের এলাকার বাসিন্দা। এই মানুষগুলোকে আসাদ সরকার ফিরতে দেয়নি। যেসব বিদ্রোহী গোষ্ঠী কবছর আগেও একে অপরের সাথে লড়াই করেছিল তারাই এখন একত্রিত হয়ে সিরিয়া থেকে বাশারকে তাড়িয়েছে। আর এই সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র একটা মানুষের কারণে। তার নাম আবু মোহাম্মদ আল জোলানি, যিনি বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের প্রধান। শাম মুক্তির এই সংগঠন সিরিয়ার গৃহযুদ্ধের শুরুতে জিহাদি গোষ্ঠী আল নুসরা ফ্রন্ট হিসেবে গঠিত হয়েছিল। এটি আসাদ বিরোধী বাহিনীর বিরুদ্ধে শত শত আক্রমণ চালিয়েছে, যার মধ্যে আত্মঘাতী হামলাও ছিল। প্রথম দিকে ইসলামিক স্টেট ও পরে আল কায়েদার সঙ্গে গোষ্ঠীটির যোগসূত্র ছিল। তবে 2016 সালের মাঝামাঝি আল নুসরা ফ্রন্ট তাদের চরমপন্থী পরিচয় ছেড়ে ফেলে এবং অন্যান্য দলকে সঙ্গে নিয়ে হায়াত তাহরির আল শাম গঠন করে। যদিও যুক্তরাষ্ট্র সহ অন্যান্য পশ্চিমা দেশ এটিকে এখনও একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে গণ্য করে। গোষ্ঠীটির নেতা আবু মোহাম্মদ আল জোলানি জানান, তার প্রধান লক্ষ্য হচ্ছে নিপীড়নমূলক শাসন থেকে সিরিয়াকে মুক্ত করা। তাদের সাথে আরও ছিল সিরিয়ার কুর্দি সংখ্যালঘু সম্প্রদায়ের বাহিনী এবং সিরিয়ার বিভিন্ন মিলিশিয়া দল। হায়াত তাহরি আল শামের নেতৃত্বাধীন আক্রমণেও তুরস্ক সম্ভবত পরোক্ষ সমর্থন দিয়েছে। সেই সাথে আমেরিকা এবং ইসরায়েলও প্রচন্ডভাবে চেয়েছে বাশার আল আসাদের পতন ঘটুক, যার ফলে আসাদের পালিয়ে যাওয়াতে সিরিয়ার মুক্তিকামী মানুষ স্বাধীনতা পেলেও এই অঞ্চলে ইসরায়েলের দাপট বেড়ে যাবার সম্ভাবনা আছে। কারণ এখন স্পষ্টভাবেই সিরিয়া থেকে নিয়ন্ত্রণ হারিয়েছে ইরান এবং রাশিয়া। দুর্বল হয়ে পড়েছে হিজবুল্লাহ এবং হামাস। তারা ইরান রাশিয়া থেকে যে আর্মস, ইন্টেলিজেন্স এবং ট্রেনিং পেত এর জন্য সিরিয়ার ভূখণ্ড ব্যবহার করতে হতো, যার ফলে আপাত দৃষ্টিতে সিরিয়ার সরকার বিরোধী গৃহযুদ্ধে সমাপ্তির সূচনা মনে হলেও দেশটি আসলে কোন দিকে যাবে তা জানার জন্য নিকট ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকতে হবে। তবে দেশটিতে বিভিন্ন স্থানীয় শক্তি ও আন্তর্জাতিক শক্তি জড়িত থাকায় মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যে নতুন এক মেরুকরণ হতে যাচ্ছে তা স্পষ্টভাবে বলা যায়।